আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের আলোচনাটি আমাদের রাজনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ এবং সদ্য প্রকাশিত খবর নিয়ে। আপনারা জানেন প্রায় ১৫ মাস ধরে একটি বড় রাজনৈতিক দলের প্রধান ক্ষমতা থেকে দূরে আছেন এবং ভারত আশ্রয় নিয়ে আছেন। এই দীর্ঘ সময় ধরে তিনি মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখেছেন। কিন্তু এই দীর্ঘ বিরতির পর প্রথমবারের মতো তিনি আন্তর্জাতিক গণমাধ্যমে মুখ খুলেছেন। আপনারা ঠিক ধরেছেন, আমি আওয়ামী লীগের কথা এবং শেখ হাসিনার কথা বলছি। তিনি একযুগে ফরাসি বার্তা সংস্থা যুক্তরাষ্ট্র ভিত্তিক রয়টার্স এবং ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টকে সাক্ষাৎকার দিয়েছেন। মনে করা হচ্ছে এর মাধ্যমে তিনি যেন আন্তর্জাতিক অঙ্গনে তার উপস্থিতি আনুষ্ঠানিকভাবে জানান দিলেন এবং ভবিষ্যতে হয়তো আরও বেশি করে তিনি কথা বলবেন। সাক্ষাৎকারগুলোতে শেখ হাসিনা দল ও দেশের নির্বাচন সহ নানা প্রসঙ্গে কথা বলেছেন, তবে একটি নির্দিষ্ট মন্তব্য আলোচনার কেন্দ্রে চলে এসেছে। রয়টার্সের কাছে দেয়া এক বক্তব্যে তিনি বলেছেন তিনি বা তার পরিবারের কেউ হয়তো ভবিষ্যতে দলের নেতৃত্বে নাও থাকতে পারেন। স্বাভাবিকভাবেই এই মন্তব্যটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে ভুল ব্যাখ্যা এবং গুজব। কেউ কেউ এটিকে তার অসুস্থতার সঙ্গে জুড়ে দিচ্ছেন, আবার কেউ কেউ এমন প্রচার করছেন যেন দলটি দুর্বল হয়ে পড়েছে এবং তিনি নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন। অনেকে নেতিবাচক শিরোনামও করেছেন ইতিমধ্যে। কিন্তু আমাদের এই মন্তব্যটিকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। তিনি যখন ব্যাখ্যা করেন তখন তিনি স্পষ্ট করে বলেন, এটি আমি বা আমার পরিবারের বিষয় নয়, দেশের সাংবিধানিক শাসন এবং রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। আর এই কাজটি কোনো একক ব্যক্তি বা পরিবারের পক্ষে সম্ভব নয়। এ কথাগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্তমানে দেশে যে গভীর সংকট চলছে, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যে উল্টো পথে পরিচালিত হওয়ার ঝুঁকিতে আছে, তা একটি পরিবার বা একজন নেতার পক্ষে একা সামলানো প্রকৃতপক্ষে সম্ভব নয়। এমনটাই তিনি বোঝাতে চেয়েছেন। তিনি আসলে বলতে চেয়েছেন এই কঠিন পথ থেকে দেশকে ফেরাতে হলে আপামর জনগণের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। তিনি একক পরিবারতন্ত্রের উপর নির্ভর না করে দেশের সামগ্রিক জনগণের শক্তির উপর ভরসা রাখার কথাই স্মরণ করিয়ে দিয়েছেন বলে আমি মনে করি। এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, এই নেত্রী কিন্তু বিভিন্ন সময়ে বারবার বলেছেন যে তার কিছু অসমাপ্ত কাজ বাকি আছে এবং সৃষ্টিকর্তা হয়তো সেই কাজগুলো শেষ করানোর জন্যই তাকে বাঁচিয়ে রেখেছেন। তার এই দৃঢ় বক্তব্য এবং তার পরিবারের সদস্যদের প্রতি দলের যে আস্থা, তাতে করে সহসা তাদের নেতৃত্ব থেকে সরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আর পরিবারতন্ত্রের যে সমালোচনা হয় সেটিও আসলে বিশ্বের অনেক উন্নত দেশেও বিদ্যমান। রাজনীতিতে যদি কোনো পরিবারের যোগ্য এবং গ্রহণযোগ্য ব্যক্তি থাকেন, তাহলে তাকে বাদ দেয়া বা তার রাজনীতিতে আসা পাপ মনে করার কোনো কারণ নেই। তাই শেখ হাসিনার এই বক্তব্যকে ভুলভাবে বোঝার বা ভুল ব্যাখ্যা করার কোনো অবকাশ নেই। তিনি বরং দেশের বৃহত্তর কল্যাণের জন্য সকলের ঐক্যবদ্ধ ভূমিকার উপর জোর দিয়েছেন। এখন শেখ হাসিনা প্রকৃতপক্ষে আসলে কেন হঠাৎ করে আন্তর্জাতিক মহলে এত সাড়া জোগালেন কিংবা আন্তর্জাতিক গণমাধ্যম সমূহে এত সাক্ষাৎকার দিলেন? তাহলে কি আওয়ামী লীগের আন্তর্জাতিক যে লবিং আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি, সেই লবিং বর্তমান সময়ে ব্যাপকভাবে কাজ করছে কিনা? আমি মনে করি আওয়ামী লীগ তাদের যে ফান্ডিং সিস্টেম রয়েছে, সেই ফান্ডিং বর্তমান সময়ে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে ইনভেস্ট করছে এবং সেই ইনভেস্ট করার কারণে শেখ হাসিনার সাক্ষাৎকার সমূহ আন্তর্জাতিক যে সকল মিডিয়া সমূহ রয়েছে, বিশ্ব পরিচিত যে সকল মিডিয়া সমূহ রয়েছে, সে সকল মিডিয়া সমূহ নিচ্ছে এবং ব্যাপকভাবে প্রচার করছে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বক্তব্য শেখ হাসিনা দিয়েছেন। তিনি ওনার সাক্ষাৎকার সমূহে বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, মূলত আওয়ামী লীগের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং নির্বাচনে আওয়ামী লীগকে আসতে দিবে না। এখন এই যে বিষয়টি, এই বিষয়টি নিয়ে শেখ হাসিনার মন্তব্যটি এমন হয়েছে যে যদি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখে, তাহলে আওয়ামী লীগের যে বৃহৎ সংগঠন রয়েছে, বৃহৎ নেতৃত্ব রয়েছে, যে জোট রয়েছে,
সেই জোট নির্বাচন বয়কট করবে। এখন আওয়ামী লীগের যে সর্বদলীয় জোটগুলো রয়েছে, এই জোটগুলো কিন্তু বাংলাদেশের রাজনীতির যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্ধেক এবং ব্যাপকভাবে জনপ্রিয়। এর সাথে জাতীয় পার্টি যদি যুক্ত হয়ে যায় তাহলে সেই সংখ্যা অর্ধেকেরও বেশি হবে। এখন অর্ধেকেরও বেশি রাজনৈতিক দল কিংবা একটি বড় জোট যদি নির্বাচন বয়কটের ডাক দেয়, তাহলে এই নির্বাচনটি প্রকৃতপক্ষে শেখ হাসিনা যে ধরনের নির্বাচন বাংলাদেশে দিয়েছিলেন অতীতে, সেই ধরনের নির্বাচনের মতো হয়ে যাবে। এবং শেখ হাসিনার আমলে তিনি যে সকল নির্বাচন সমূহ দিয়েছেন সেই সকল নির্বাচন সমূহের ফলাফল কিন্তু আমরা দেখেছি। আমি মনে করি 2024-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার কিংবা আওয়ামী লীগ সরকারের যে পতন ঘটেছে সেই পতনের মূল কারণ হচ্ছে এই নির্বাচন সমূহ। এই নির্বাচন সমূহ যদি সুষ্ঠু হতো এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের গণতান্ত্রিক যে অধিকার সেই অধিকার যদি বজায় থাকতো নির্বাচনে, তাহলে শেখ হাসিনার সরকার কিংবা আওয়ামী লীগ সরকারের এই পতন আমাদের দেখতে হতো না। অতএব এটি স্পষ্টভাবে বলা যায় যে একটি বৃহৎ রাজনৈতিক জোটকে যদি নির্বাচন থেকে দূরে রাখা হয় এবং সেই রাজনৈতিক জোট যদি নির্বাচন বয়কট করে, তাহলে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি সেই রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচনের পূর্বে যেমন একটি ব্যাপক অস্থিরতা তৈরি হবে, ঠিক একইভাবে এই নির্বাচনকে বানোয়াট প্রমাণ করার জন্য সেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ যে জোটগুলো রয়েছে সেই জোটগুলো কিন্তু ব্যাপক প্রচারণা চালাবে, যেমনটি বিএনপি বিগত আওয়ামী লীগ শাসন আমলে ব্যাপকভাবে করে এসেছে। এবং এর ফলাফলও কিন্তু আমরা খুব ভালো করে জানি এবং দেখেছি। অতএব এই নির্বাচন এবং নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাইরে রাখা হয় এবং শেখ হাসিনা যেভাবে বলছেন আন্তর্জাতিক গণমাধ্যম সমূহে যে নির্বাচন বয়কট করবেন, তাহলে এর ফলাফল কিন্তু ভবিষ্যতে খুব একটা ভালো হবে না। বাংলাদেশ সেই আমাদের যে চিরচেনা রাজনৈতিক যে অস্থিরতা, রাজনৈতিক রদবদলের পর যে দাঙ্গা সংগ্রাম যেগুলো আমরা দেখতে পাই, সেগুলোই কিন্তু পুনরায় বাংলাদেশে আবার শুরু হয়ে যাবে। ইতিমধ্যে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে স্থিতিশীল করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই পারছে না। এখন যদি আরেকটি রাজনৈতিক দল এবং আরেকটি বৃহৎ জোট এই রাজনৈতিক পরিবেশকে আরো অস্থিতিশীল করে তুলে, তাহলে এই দেশের ভবিষ্যৎ আসলে কি হবে? এমনিতেই দেশ এমন অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে অর্থনীতির চাকা একদম ভেঙে গেছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা একদম ভেঙে পড়েছে। এর পাশাপাশি দেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রয়েছে সেটিও এক প্রকার হুমকির মুখে বলে মনে হচ্ছে। সেই হিসাবে এই বিষয়গুলো যদি আরো বাড়তে থাকে, তাহলে বাংলাদেশ দীর্ঘদিন ধরে যে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিতি লাভ করে এসেছিল সেটি আসলে কোনোভাবেই থাকবে না। আমার মনে হয় তখনই সেই গোষ্ঠী সব থেকে বেশি খুশি হবে যারা বাংলাদেশের এমন উন্নতি আসলে কখনোই পছন্দ করেনি কিংবা দেখতে চায়নি। তারা মূলত আমাদের দেশের অভ্যন্তরে থেকেই আমাদের দেশের ক্ষতি করে।